ওকে, তো দেখো আমরা একটু এই চিত্রটা ফলো করি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে রৈখিক বিবর্ধন নির্ণয় করো। তো শুরুতে আমরা রৈখিক বিবর্ধনের জন্য যে সূত্রটা আমরা এটা একটু লিখি। ধরো m সমান সমান l প্রাইম অর l ডট বাই l, এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সূত্র। ওকে ডান। তাহলে এখানে এই lটা কি আর এখানে l ডটটা কি? তো আমরা জানি l হচ্ছে দৈর্ঘ্য, l হচ্ছে দৈর্ঘ্য। তো ফলো করো, এখানে কার দৈর্ঘ্য? l হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মধ্যে লক্ষ্যবস্তু আসলে কোনটা? এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এইটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুটা। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার মানে হচ্ছে যে এখানে l দেওয়া আছে, কত আছে? 3 সেমি, 3 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, আর l প্রাইমটা কি? l প্রাইমটা হচ্ছে যে বিম্বের দৈর্ঘ্য। l প্রাইমটা কি? প্রতিবিম্ব বা বিম্বের দৈর্ঘ্য। ওকে, সো l ডট ইকুয়াল কত দেওয়া আছে? বিম্ব দৈর্ঘ্যটা 1 সেমি দেওয়া আছে, সো 1 সেমি। ওকে ডান। প্রশ্ন কি বলা হয়েছে? রৈখিক বিবর্ধন নির্ণয় করো। তার মানে আমরা m এর মানটা বের করব। ওকে ডান, আমরা সূত্র লিখি। আমরা জানি m সমান সমান l ডট বাই l। l ডট মান কত আছে আমরা এখানে লিখছি, l ডট হচ্ছে 1, 1 ডিভাইডেড বাই l এর মান, l এর মান কত আছে? 3, সো l এর মানটা আমরা লিখব 3। 1 ডিভাইডেড বাই 3 কত আসে? ক্যালকুলেট করে নাও। রৈখিক বিবর্ধন একক কি? স্যার রৈখিক বিবর্ধনের কোনো একক নাই, এটা জাস্ট 1 কে 3 দ্বারা ডিভাইড করার পর যে মানটা আসবে ওই মানটাই आंसर, এখানেই শেষ, কোনো একক হবে না। মাইন্ড ইট। ওকে ডান। ধরো তোমাকে রৈখিক বিবর্ধন নির্ণয় করতে বলে নাই, তুমি এখন কি করবে? তোমাকে প্রশ্ন তাইলে বলা হয়েছে যে ধরো বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এসএসসি এক্সাম। সো বলছে বিম্বের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে তোমাকে এই রৈখিক বিবর্ধনের মানটা তোমাকে দিয়ে দিবে। এখানে ধরো এখানে আমরা দিয়েছি কি বিম্বের দৈর্ঘ্য দিয়ে দিছি, তখন রৈখিক বিবর্ধনের মানটা তোমাকে দিয়ে দিবে। ওকে, ধরো কোয়েশ্চনটা সেম রয়ে গেল, জাস্ট আমাদের এখানে শুধু প্যাটার্নটা চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম রৈখিক বিবর্ধনের মানটা 1 দিলাম। সাপোজ রৈখিক বিবর্ধন 1 দিলাম। প্রশ্ন যদি এটা ক্যান্সেল করে দিই, প্রশ্ন যদি এখন হয় এইটা যে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, কি নির্ণয় করতে বলছে? বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে ডান। তো বিম্বের দৈর্ঘ্যটা আমরা এখন কিভাবে নির্ণয় করব? সূত্র কিন্তু স্যার আমার এটাই থাকবে, m ইকুয়াল l ডট বাই l। ওকে, সো সূত্র হচ্ছে আমাদের m ইকুয়াল l ডট বাই l। আমাকে বলছে কি? আমাকে দিয়েছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, রৈখিক বিবর্ধন, আমাকে বলছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। সো l ডট বের করতে হবে। বিম্বের দৈর্ঘ্য মানে l ডট। আমরা যদি এইভাবে ক্রস গুণন করি বা আর গুণন করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এখানে m এর নিচে কিছু নাই মানে কিন্তু 1 ধরে নিতে পারি আমরা। সো লাইনটা কি হচ্ছে? l একে l, এই যে l ডট আর এটা গুণ হবে, এই যে এভাবে গুণ হয়। সো l ডটটা এখানে আসবে, ml টা। সো m এর মান, m মানে রৈখিক বিবর্ধনের মান, এই যে m এর মানটা কত আছে? 1 ইনটু l। l মানে বস্তুর দৈর্ঘ্যটা কত আছে? 3 সেমি, সো দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, 3 একে 3। l ডট প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, অবশ্যই দৈর্ঘ্যের একটা একক আছে। এখানে যদি আমরা দেখতাম লক্ষ্যবস্তু দৈর্ঘ্যতে 1 সেন্টিমিটার, সো এখন প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বিম্বের দৈর্ঘ্য যাই বলুক না কেন, এখনো এককটা থাকবে, এককটা হচ্ছে সেন্টিমিটার। ওকে ডান। ধরো এখন তোমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রশ্নে, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, রৈখিক বিবর্ধন দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে l এর মান বের করার জন্য। সো একেবারে এটা যেভাবে করলাম এইভাবে, ধরো এটা নাই, জাস্ট মনে করো যে এখানে এবি লক্ষ্যবস্তু দেওয়া আছে, রৈখিক বিবর্ধন দিয়েছে এবং তোমাকে বলে দিল যে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য 3 সেমি, বিম্বের দৈর্ঘ্য বলছে 3 সেন্টিমিটার। আমার প্রশ্ন হচ্ছে এখন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, মাথায় রাখো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে এখন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো সূত্র কি স্যার? m ইকুয়াল l ডট বাই l। ওকে, m ইকুয়াল l ডট বাই l। সো পরে আমরা বের করবো কার মান, মাথায় নিতে হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বলছে, অর্থাৎ আমাকে l এর মান বের করতে হবে। সূত্র তো এটাই, তাহলে আমরা এইভাবে আর গুণ করব। ওকে, সূত্র আমরা লিখছি। ওকে, বা আর গুণ করলে m আর l, আর হচ্ছে এইভাবে, অর্থাৎ l ডট। ওকে, আমরা বের করবো কার মান? l এর মান। সো l থেকে রেখে দিলাম, l ডটের নিচে চলে গেল m টা, জাস্ট মান এখানে বসিয়ে দাও, l ডট
এল ডট অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য 3 সেমি, 3 সেমি। নিচে হচ্ছে যে আমাদের এম এর মানটা, সো এম এর মানটা কত আছে, এম রৈখিক বিবর্ধন 1 আছে, 1, সো 1, কোনো সংখ্যার নিচে 1 লেখা লাগে না, অর্থাৎ 3 নিচে যে 1 আছে 1টা লেখা লাগবে না, জাস্ট 3 ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। অবশ্যই যেহেতু এল বের হইছে, এল এর মান যেহেতু বের করছো, এল মানে কি দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, তার মানে অবশ্যই একক হবে সেন্টিমিটার। ওকে, ইজ ডান। সো ধরো এই অঙ্কগুলাই তোমাকে বলছে যে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, একটু যখন পেঁচাইয়া দিবে, সবসময় যে একেবারে এরকম ইজি থাকবে এরকমটা না, মাঝে মাঝে হচ্ছে যে তোমাকে বস্তুর যে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হবে। বাট ওই ক্ষেত্রে তোমার যে এম এর মানটা, আমি যে রৈখিক বিবর্ধন, এই রৈখিক বিবর্ধনটা দেওয়া থাকবে না। তো এই ক্ষেত্রে কি করবা, রৈখিক বিবর্ধন নির্ণয় করার জন্য আরো একটা সূত্র আছে, সূত্রটা একটু দেখো। তোমাকে বলা হইলো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বিম্বের দৈর্ঘ্য, আমি সিম্পলি লিখি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সো এইবার তোমাকে কি কি দেওয়া থাকবে আর কি কি দেওয়া থাকবে না এটাকে বোঝার চেষ্টা করো। তো এতক্ষণ অব্দি আমরা যে অঙ্কগুলো করলাম, জাস্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ডট ইজিলি বের করতে পারছি, কারণ রৈখিক বিবর্ধন, বস্তুর দৈর্ঘ্য, এগুলো একদম ক্লিয়ারলি আমার প্রশ্নে দেওয়া ছিল। বাট যখন আমার এই রৈখিক বিবর্ধনটা দেওয়া থাকবে না, তখন আমরা এই সূত্রটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? এই সূত্রটা ইউজ করলে, এটা হচ্ছে তোমার পরম মান চিহ্ন বা মডুলাস, এটা যদি আমরা ইউজ করি তবে এই ক্ষেত্রে কোনো মাইনাসের মানই ভিতরে আর মাইনাস থাকবে না, এটা অটোমেটিক্যালি প্লাসে কনভার্ট হয়ে যাবে। ওকে, ডান। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার এই ক্ষেত্রে এম এর মান নাই, সূত্র কিন্তু ফাইনালি আমি এটা ইউজ করব। আমাকে বলছে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, সো বিম্বের দৈর্ঘ্যের জন্য অরিজিনাল যে সূত্রটা আমি ইউজ করব ফাইনালি আর কি, সেই সূত্রটা হচ্ছে অবশ্যই এল ডট বাই এল, এই সূত্র আমি ইউজ করব, এটা আমার রাস্তা। যে আমি যদি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, আমাকে ফাইনালি কোন সূত্র ইউজ করতে হবে, ফাইনালি আমি এই সূত্রটা ইউজ করব। বাট এট দ্য প্রবলেমটা কি, এখানে রৈখিক বিবর্ধন বা এম এর মানটা নাই। সো আমি এখন যে কাজটা করব, এই এম এর মানটাকে এই সূত্র বসাইয়া, এই সূত্র বসাইয়া আমি আগে এম এর মানটা বের করব। তাহলে এই সূত্র যদি আমি ইউজ করি, এখানে ধরো আবার যে বি আছে, তোমার এখানে বি এর মানটা দেখবো, তোমার প্রশ্ন নাই। সো আমি একটা এরকম একটা দেখাই, একটা যদি দেই, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য তোমার দেওয়া থাকবে, ধরো এখানে দেওয়া আছে তোমার 3 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা তোমার ইউর মানটা দেওয়া থাকবে, আর যে ভি এর মানটা, এই ভি এর মানটা বা একটা দেওয়া থাকবে, এটা থাকবে না, ধরি আমরা ভি এর মানটা দেওয়া থাকবে না, শুধু লক্ষ্যবস্তুটা দেওয়া আছে, এই ভি এর মানটা তখন আবার বের করতে হবে। কি করতে হবে, ওকে দেন, ভি এর মানটা বের করবে, অর্থাৎ তুমি বস্তুর যে দূরত্বটা আছে, লক্ষ্যবস্তুর যে দূরত্ব, ওইটা তুমি বের করবা। সো লক্ষ্যবস্তুর দূরত্ব বের করার জন্য তোমাকে এই সূত্র ইউজ করতে হবে, আবার একটু ফলো করো, যে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এই ক্ষেত্রে তোমার প্রশ্নে তুমি তো v এর মানটা বের করবা, তোমার ইউ লক্ষ্যবস্তুর যে দূরত্বটা, এটা প্রশ্নে দেওয়া থাকবে। সাপোজ এই জায়গাটা দেওয়া আছে ধরো 8 সেমি, কি দেওয়া আছে 8 সেমি, অর্থাৎ ইউর মান দেওয়া থাকবে, এবং যে ফোকাসটা এখানে ইঙ্গিত দেওয়া থাকবে। ধরে নাও আমি একটু সিম্পলি বোঝাচ্ছি যে ফোকাসটার মানটা 6 সেমি। নরমালি তোমাকে এরকম ইজিলি দিয়ে দিবে না যে 6 সেমি, ওই বলবে যে ফোকাসটা আলোক কেন্দ্রের 1/4, 1/3, তুমি ওখান থেকে তুমি নিজের চিন্তা শক্তি কাজে লাগিয়ে বের করে দিবা। ধরে নিলাম আমি যে এই চিত্রটাই আমার আছে প্রশ্নে, আমাকে বলছে বস্তু বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, আমাকে এট ফার্স্ট ইউজ করতে হবে এই সূত্রটা, মানে সরি এট ফার্স্ট না, এট লাস্ট অর ফাইনালি আমি এই সূত্রটা ইউজ করব। এই সূত্রতে আমার এম এর মান নাই, আমি তো বের করব বস্তুর বিম্বের দৈর্ঘ্য, এল ডট বের করলে আমার এল এর মান লাগবে। সো ফলো করো, এল মানে বস্তুর দৈর্ঘ্য, এটা আছে, আমার এম এর মান লাগবে, এম এর মানটা কিন্তু এখানে কোথাও নাই। সো এম এর মান বের করার জন্য আমি এই সূত্রটাকে ইউজ করব। এই সূত্রতে গেলে আমার ইউর মান লাগবে, এই যে ইউ মানে এখান থেকে বস্তুর দূরত্বটা কত 8 সেমি দেওয়া আছে, বাট ভি এর মানও নাই। তো আমি এখন কি করব, এই সূত্র ইউজ করে, প্রথমে এই সূত্রটা ইউজ করে আমি ভি এর মানটা বের করব। এই ভি এর মানটা বের করার পরে, এই ভি এর মানটা বের করার পরে এই ভি এর মানটা আমি এই সূত্র ইউজ করব, এবং পরবর্তীতে এই ভি এর মানটা আবার আমি এই যে এখানে ইউজ করার পরে এম এর মানটা বের করব, ওই এম এর মানটা ফাইনালি আমি এখানে ইউজ করব।
ওকে, এটা হচ্ছে আমাদের রাস্তাটা যে আমরা ফাইনালি কিভাবে বস্তু বিমের দৈর্ঘ্যটা এত লাস্ট নির্ণয় করব। তো এর জন্য আমরা যে দেখলাম রাস্তাটা দেখাবো, এবার আমরা ফাইনালি থেকে করব। ওকে, ডান। ওকে, তো তুমি শুরুতে কি করবা? তুমি শুরুতে হচ্ছে 1/u + 1/v = 1/, এই সূত্রটাকে এখানে ইউজ করো। ওকে, চলো 1/u + 1/v = 1/v। আমরা টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে আমি d এর মান বের করব। আরো বোঝো, ক্লিয়ারলি বোঝো। তোমার লাগবে হচ্ছে ফাইনালি তুমি এল ডট নির্ণয় করবে ফাইনালি। তো এল ডট নির্ণয় করতে গেলে তোমার এখানে এল এর মান লাগতো, এই সব এগুলো আছে, মানে প্রয়োজন হচ্ছে এখন এম এর মানটা বের করা। এম এর মান বের করার সূত্র আবার এইটা। তো ওখানে আবার দরকার ইউ ভি এর মান বের করা। তো ভি এর মান বের করার জন্য আবার সূত্র হচ্ছে এইটা। তাহলে ফাইনালি আমি এই সূত্র দিয়ে এখন ভি এর মানটা বের করব, পরে ভি এর মানটা এখানে ইউজ করে আবার এম এর মানটা বের করব। রিল্যাক্স, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো শুরুতে আমার টার্গেট হচ্ছে ভি এর মানটা বের করে নেওয়া। তো ভি, আমি যে কাজটা করব, এই যে 1/v টাকে শুধু বাম পাশে রাখলাম, ইকুয়াল 1/f, 1/u টাকে নিয়ে গেলাম 1/u। সো 1/f এর মান, ফোকাস হলো, ফোকাস হচ্ছে 6 সেমি, 6 - u, u লক্ষ্যবস্তু টোটালি মেরু থেকে লক্ষ্যবস্তু কত আছে? 8 সেমি, 8 সেমি। ওকে, ডান, 8 সেমি। ওকে, 6 8 ভাষা গো করলে আমরা যেটা পাইতেছি 6 8 24 24 6 দিয়ে 24 কে যখন ভাগ করি তাহলে 4 4 একে 4 বিয়োগ 8 দিয়ে 24 কে 3 3 একে 3। ওকে, 1/v ইকুয়াল নিচে 24, উপরে 4 - 3 আই মিন 1। ওকে, সো কি দাঁড়াইলো? আমরা যদি বিপরীতকরণ করি তাহলে 1/v, v নিচে থেকে উপরে গেল, 1 টা উপর থেকে নিচে আসলো। তুমি তোমরা বুঝো, এত ক্লিয়ারলি বোঝানোর কিছু নাই। ওকে, 1/1 / 24, 24 টা উপরে চলে গেছে, 1 টা নিচে চলে আসছে, ঠিক আছে, প্রয়োজন নাই। d, d হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, সো এত সেমি। ওকে, ডান, আমরা ভি এর মান পেয়ে গেছি। ফাইনালি আমরা ভি এর মান পেয়ে গেছি। এখন কাজ কি? ভি এর মানটাকে আমরা এখানে ইউজ করব। এই ভি এর মানটাকে আমরা এই দ্বিতীয় যে সূত্রটা এটা লিখবো। ওকে, সো এখন দেখো, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করি। এখন m ইকুয়াল, আবার লিখে এখানে, আবার m ইকুয়াল v/u। সো এখান থেকে তুমি সুন্দর করে ভি এর মানটা পাইছিলাম, আমরা এখানে ভি এর মানটা পাইছি, কত পাইছিলাম? ভি ইকুয়াল 24 পাইলাম। এই যে ভি এর মানটা এখানে ইউজ করো, ভি এর মানটা ইউজ করে, আর আছে কত? ইউর মান। ইউর মান কত আছে? ইউর মান আছে কত? ইউ লক্ষ্যবস্তু দূরত্ব, এই যে সুন্দর করে এগুলো ইউজ করো। ইউজ করার পর এখান থেকে এম এর মান নিয়ে আসো, এম এর মান। এখানে এই ভি এর মান, ইউর মানটা সুন্দর করে ইউজ করো, পরে এম এর মানটা পাবা। ক্লিয়ার? এই যে এম এর মানটা সিম্পল, এখন দেখানোর কিছু নাই। পাইছো এম এর মান, পাইছো না? এবার ফাইনালি তৃতীয় স্টেপে এখন দাও, এখন দিয়ে এই সূত্রটা লিখো, m ইকুয়াল l ডট বাই l। আমাকে বলছিল কি প্রশ্নে? বস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সো এই যে আর গুণ করো, এভাবে গুণ করো, তাহলে l ডট নিচে m এর নিচে 1 আছে, l ডট একে l ডট, আর m আর l এ ml। আবার m এর মানটা এই যে এখানে বের করছো তুমি, m এর মানটা কত পাইছো? যা পাইছো এখানে লিখো, ইনটু l, l বস্তুর দৈর্ঘ্য কত পাইছো? দেখো 3 সেমি প্রশ্ন দেওয়া আছে, বসায় দাও, আমার লেখার সময় নাই, লিখো, লেখা ক্যালকুলেট করো, ডান, হয়ে গেছে। ওকে, আমাদের হচ্ছে যে টোটালি যে ফর্মটা আছে গো নাম্বারের জন্য যা যা লাগবে, গো নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব এই অধ্যায়ের সৃজনশীলের ঘ নাম্বারে কি কি আসতে পারে। এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, ওকে, তো আমরা চলে আসছি ঘ নাম্বারে। প্রশ্ন দেখো, রশ্মি চিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি বিশ্লেষণ করো। রশ্মি চিত্রের সাহায্যে আমাদেরকে প্রতিবিম্বের অবস্থানটা, আকৃতিটা এবং প্রকৃতিটা বিশ্লেষণ করতে হবে। সো এখানে যেই চিত্রটা আছে, এই চিত্রের সাহায্যে আমি স্টার্ট করব নাকি একবারে স্টেপ বাই স্টেপ দেখাবো, বলো দেখি। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ করি তাহলে ভালো হয়। ধরো একটা চিত্র ফলো করো, আগে দেখো এইটা, এটা হচ্ছে পি মেরু, এটা ফোকাস, এটা ও আলোক কেন্দ্র। ওকে, দেন যদি একটা লক্ষ্যবস্তু এই মেরু আর ফোকাসের মাঝে থাকে, এই বরাবর থাকে, তখন আমাদের রশ্মি চিত্রটা কেমন হবে? ওকে, তো এটাই আমরা আঁকি। দেখো, প্রথমে তুমি এটাকে ধরে নাও এ বি একটা লক্ষ্যবস্তু। ওকে, ডান। সো এট ফার্স্ট যেটা হবে, তুমি ধরো এই এ বিন্দু যেটা আছে, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি, এই যেটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি
প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে অর্থাৎ প্রধান অক্ষটা যেই বরাবর গেছে এই বরাবর তোমাকে একটা রশ্মি টানতে হবে এবং সেটা অবশ্যই এই দর্পণ বরাবর। সো একটা আলোক রশ্মি এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি এই প্রধান অক্ষটা সমান্তরাল অর্থাৎ ঠিক এইটার মতোই সেম টু সেম এটার মতো একটা রেখা আমরা এইভাবে আঁকবো সমান্তরালে। আঁকার পরে এটা যায় এই দর্পণে। সো ফার্স্ট দর্পণে যাওয়ার পর এই দর্পণে বাধা পায়। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন বিন্দু দিয়ে আসবে। আমরা কিন্তু দেখাইছি এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের পি মেরু, এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। সো একটা জিনিস মাথায় রাখবা, এটা একটা রুল, যে যদি একটা রেখার সমান্তরাল করে আরেকটা রেখা হয় এই দর্পণগুলোর ক্ষেত্রে, তবে দ্বিতীয় যে রেখাটা সমান্তরাল করে আঁকা হচ্ছে এটা অবশ্যই এবং অবশ্যই ফোকাস দিয়ে যাবে। অথবা ফোকাস দিয়ে কোনো রেখা টানলে, ধরো এটা ফোকাস আছে, এই ফোকাস দিয়ে কোনো রেখা আসলে এটা আবার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। প্রধান অক্ষের ধরো এখানে ফোকাস আছে, ফোকাস দিয়ে রেখা টানছে, এটা ধরো প্রধান অক্ষটা আছে, ফোকাস দিয়ে ধরো এটা ফোকাস, এই ফোকাস দিয়ে কোনো রেখা আসছে, এই দর্পণে যখন বাধা পাবে পাওয়ার পর সে আবার কিন্তু এরকম করে সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ যদি সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল করে রেখা টানা হয় সেটা অবশ্যই এই ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এবং যদি ফোকাস দিয়ে রেখা টানতাম তাহলে সমান্তরাল হয়ে যেত। ইটস রোল। ওকে ডান। তা আমরা একটা বিন্দু হচ্ছে এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে টানলাম, সেটা আসছে ফোকাস দিয়ে। ওকে, মাথায় রাখবা যদি ফোকাস আর মেরুর মাঝখানে লক্ষ্যবস্তুটা থাকে তবে দ্বিতীয় যে রেখাটা বা দ্বিতীয় যে আলোক রশ্মিটা টানবা সেটা অবশ্যই আলোক কেন্দ্র দিয়ে টানবা। তো দেখো এদিক দিয়ে দিলে এটা হচ্ছে এভাবে বাড়তে থাকে, এটা ফলো করো। এই দিক দিয়ে আস্তে আস্তে রেখাটা সংকুচিত হচ্ছে, আলোক রশ্মিটা এদিকে সংকুচিত হচ্ছে, আই মিন চাপতেছে, বাট এদিক দিয়ে কিন্তু আলোক রশ্মিটা প্রসারিত হচ্ছে, মানে এই দিকে বাড়ার কোন রকম, মানে এই দিকে আইসা দুইটা আলোক রশ্মি যে একসাথে মিলিত হবে নো চান্স, কোনো সম্ভাবনাই নাই। সো এর মানে দাঁড়াইলো কি, যে এগুলো এই বরাবর আইসা কিন্তু এরা মিলিত হবে এই বরাবর। বুঝতে পারছি? তাহলে এই বরাবর তুমি এটাকে টান দিবা, এই আলোক রশ্মি দুইটাকে এইভাবে এইদিকে বাড়াই দিবা, পিছনের দিকে বর্ধিত করবা, বলে দেখো এক্স্যাক্টলি কোথায় এসে মিলিত হয়। এই প্রধান অক্ষরটা বাড়াই দাও, তাহলে দেখো ধরো এই জায়গায় এসে মিলিত হয়েছে, সাপোজ এই জায়গায়, তাহলে এই যে বিন্দুটাতে মিলিত হয়েছে এই বিন্দুটাই হচ্ছে তোমার মূলত এই যে বিন্দুটা ছিল এ বিন্দুর অবাস্তব বিন্দু, এইটা এ বিন্দুর অবাস্তব বিন্দু বা অবাস্তব প্রতীক হচ্ছে তোমার এ ডট। তাহলে এখন এ ডট থেকে এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যেখানে বি বিন্দু আছে, এখন বি বিন্দু থেকে আমরা একটা আলোক রশ্মি টানবো এবং সেটাও প্রধান অক্ষ বরাবর যাবে, মানে দর্পণ বরাবর যায়। তো এটা যেই পথে যায় আবার ওই একই পথে ফিরে আসে। আই মিন এই বি বিন্দুর যে প্রতিবিম্বটা হবে বা বি বিন্দুর যে অবাস্তব বিম্বটা হবে সেটা এই প্রধান অক্ষের উপরেই আছে। ওকে ডান। এখন আমরা কি করব, এই যে বিন্দুটা আছে এই ডট থেকে এই প্রধান অক্ষের উপরে আমরা একটা লম্ব টানবো। যেহেতু এখানে এ ডট আর এখানে যেহেতু এই বি বিন্দুর অবাস্তব বিন্দুটা এখানে হবে এই রেখার উপরে, তাহলে এটাকে দিব আমরা ডি ডট। ওকে, এটা কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে যেটা এক্সপ্লেইনটা আমরা কিভাবে করব। ধরো লক্ষ্যবস্তুটা কোথায় আছে, শুরুতে একটা দর্পণ, তুমি চাইলে দর্পণটাকে এম ও এম ডট নামকরণ করতে পারো, না করলেও চলবে, ইটস নট ম্যাটার। ওকে, পি হচ্ছে মেরু, তাহলে পি মেরু, এফ ফোকাস ও আলোক কেন্দ্র। একটা লক্ষ্যবস্তু মেরু ও ফোকাসের মাঝে রয়েছে। প্রথমে লক্ষ্যবস্তুটির যে শীর্ষবিন্দু এ রয়েছে, শীর্ষবিন্দু থেকে আমরা একটু আলোক রশ্মি টানি প্রধান অক্ষের সমান্তরালে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি টানলাম এবং সেটা এই দর্পণে বাধা পেয়ে ফোকাস দিয়ে এই দর্পণ বরাবর আপতিত হয়। পয়েন্টটা বুঝো, দর্পণ বরাবর আপতিত হচ্ছে বাট প্রতিফলিত হয়েছে কিন্তু ফোকাস দিয়ে। এখন আমরা পয়েন্টে আসি যে আপতিত বিষয়টা কি আর প্রতিফলিত বিষয়টা আসলে কি। যখন একটা আলোক রশ্মি যখন যাত্রা করে তখন ধরো এই জায়গাতে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত বা একটা মাধ্যমের ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত তার এই আলোক রশ্মিটা হচ্ছে মূলত আপতিত রশ্মি। যখন যেই মাত্র সেটাকে ধরো ভেদ করে সেটা হয় যায় প্রতিসরিত, আর যদি কিছুটা ওই মাধ্যমে প্রবেশ করতে পারে নাই, ব্যাক চলে গেছে, কোনো মাধ্যমে প্রবেশ করতে পারে নাই, ব্যাক চলে গেছে, ওইটি হবে প্রতিফলিত। তো পয়েন্টটা বোঝো, একটা আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা ছিল, মানে সে আপতিত হয়েছিল এই পথে, সে এখানে ভেদ করতে পারে না, ভেদ করলে কিন্তু সেটা হইতো প্রতিসরিত রশ্মি, বাট এটা
এই পথে যাত্রা শুরু করছিল, এটা আপতিত রশ্মি, বাট এই পথে এই তলটা বা এই দর্পণটা সে ভেদ করে যাইতে পারে নাই, সে এই আলোক রশ্মিগুলো এই পথে ব্যাক চলে আসছে আবার এই মাধ্যমেই, যে মাধ্যম থেকে যাত্রা ছিল সেই মাধ্যমেই আবার সে রিটার্ন চলে আসছে, অর্থাৎ এটা প্রতিফলিত হয়েছে। সো লক্ষ্যবস্তু এ মাধ্যম থেকে এ বিন্দু থেকে আপতিত হয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, ওকে, এবং এ বিন্দু থেকে আরো একটি লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র বরাবর, দেখো আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় এবং সেটি আবার ওই একই পথে ফিরে আসে, যেই পথে সেটা আসছিল আলোক রশ্মিটা, সেটা আবার ওই একই পথে চলে গেছে। এখন এই আলোক রশ্মিটাকে এবং এই আলোক রশ্মিটাকে, এই আলোক রশ্মি দুইটিকে আমরা পিছনের দিকে বর্ধিত করলাম। কোন দিকে? পিছনের দিকে। এই আলোক রশ্মি দুটাকে যখন পিছনের দিকে বর্ধিত করলাম, তখন এই বর্ধিতাংশদ্বয় এ প্রাইম ও এ ডট বিন্দুতে ছেদ করে। এখন এবার আছে যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আঁকি বা টানি, বা প্রধান অক্ষের সমান্তরালে যে আবার যেই পথে যায় সে একই পথে ফিরে আসে। তার মানে কি দাঁড়াইলো, যে বি বিন্দুর যে অবাস্তব বিন্দুটা হবে সেটা এই প্রধান অক্ষের উপরই হবে। ক্লিয়ার? সো এখন হচ্ছে যে এ ডট হতে বা প্রধান অক্ষের উপর, এখন প্রধান অক্ষের উপর এ ডট বি ডট লম্ব আঁকি, এ ডট বি ডট লম্ব আঁকি। তাহলে এ ডট বি ডটই হচ্ছে মূলত এই বি যে লক্ষ্যবস্তুটা আছে, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এইটা, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এইটা। ওকে, এখন যে এক্সপ্লেইনটা আমরা করলাম, তুমি প্রত্যেকটাতে সেম ভাবে এক্সপ্লেইন করবা। এমন না যে তোমাকে বারবার একটার জন্য শিখতে হবে, এরকম না, তুমি প্রত্যেকবারই কিন্তু এই এক্সপ্লেইনটাকেই দিতে পারবে, একটু জাস্ট একটু হালকা চেঞ্জ করে তুমি এটাকে দিতে পারবা। ওকে, ডান। ওকে, আমরা এখন এটার যে আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, উপকৃতি বিশ্লেষণ করতে হবে। ওকে, সো আমরা লিখব প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি বলছে অবস্থান, তো অবস্থানটা লিখে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আগে পরে লিখি, কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে অ্যান্সার আছে কিনা। ওকে, ডান। একসাথে দেখো, আকৃতি, আকৃতি মানে কি, দেখতে কি বড় ওরা ছোট, সো ফলো করো। আমরা যে চিত্রটা এখানে আঁকছিলাম, কোথায় গেল আমাদের চিত্র, কমায় গেল। আমরা চিত্র যে আঁকলাম একটু দেখাই, তোমরা যে লক্ষ্য ছিল এতটুকু, আর আমাদের প্রতিবিম্ব এসে হয়েছিল এখানে এত বড় একটা, এই ডট বিডট ছিল এত বড় একটা হয়েছিল, তাই না? লক্ষ্যবস্তুর যতটুকু ছিল তার তুলনায় প্রতিবিম্বটা আমাদের অনেকটাই বড় ছিল। তো এই ক্ষেত্রে তুমি লিখবা বিবর্ধিত, বড় হলে কি লিখবা? বিবর্ধিত লিখতে পারো, বা লক্ষ্যবস্তুর চেয়ে বড়। তুমি যদি চাও, সাধারণত তো হার্ড ভাষায় পারি না, আমি নরমালি লিখতে চাই, তো তুমি ইউজ করতে পারো লক্ষ্য বস্তুর চেয়ে বড়। ওকে, ডান। এবার আসো প্রকৃতি। প্রকৃতি বলতে কি, বাস্তব নাকি অবাস্তব? মাথায় রাখবা, যদি ধরো একটা লক্ষ্যবস্তু, এটা ধরো এই জায়গাতে হইলো প্রকৃতি, এটা আমাদের ছিল ধরো এ আর বি লক্ষ্যবস্তুটা ছিল, আর এটা হচ্ছে আমাদের এখানে এসে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে এ ডট, এটা হচ্ছে বি ডট। পয়েন্টটা কি আমাদের এখানে, কি বলছে, প্রকৃতি। দেখো প্রকৃতি মানে বাস্তব নাকি অবাস্তব, যেগুলো একবার ডট ডট দিয়ে আমরা মিলিয়েছি, অরিজিনালি এগুলো এসে মিলিত হয় নাই, এদেরকে আমরা কল্পনা করছি, এগুলো কল্পনা নির্ভর রেখা। সো এরকম থাকলে বলবো এটা অবাস্তব। অথবা তোমাকে আরেকটা আমরা সিস্টেম দেখাই, যতগুলো দেখবা এই যে প্রধান অক্ষটা আছে, প্রধান অক্ষের উপরে যেগুলো হবে, প্রতিবিম্ব যদি প্রধান অক্ষের উপরেই রয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে অবাস্তব। কি হবে? অবাস্তব। ও অবাস্তব ও সোজা নাকি উল্টো, ফলো করো। ধরো এটা একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটা এইভাবে আছে, সো এখন কি এটা এভাবেই তো আছে নাকি, এটা এভাবে হয়েছে? উল্টায় নেই, অর্থাৎ যেখানে এ বিন্দু উপরে ছিল বি বিন্দু নিচে ছিল, এখনো সেম, এ এর পরিবর্তে এ ডট, নিচে বি এর পরিবর্তে বি ডট, সেম টু সেম। সো এখানে কিন্তু লক্ষ্যবস্তুটা যেমন ছিল তেমনই আছে, সোজা আছে, এটা উল্টায় নাই। অর্থাৎ অবাস্তব যখন হয় তখন সোজা, এটা ফিক্সড করা, অবাস্তব ও সোজা। আশা করি অবস্থান, অবস্থানটা কোথায় হয়েছে, তার অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বটা কোথায় হয়েছে? এই যে দর্পণের পিছনে এসে হয়েছে, এটা হচ্ছে দর্পণের সামনের দিক, মেইন দিক।
দর্পণের সামনে কোনটা? এইটা। দর্পণের পেছনে কোনটা? দর্পণের পেছনে হচ্ছে এইটা। সো আমরা যে প্রতিবিম্বটা আঁকলাম কোথায় হয়েছে? এই দর্পণটার পিছনে আইসা হয়েছে। ক্লিয়ার? সো অবস্থান হচ্ছে দর্পণের পেছনে। সো আমাদের এখানে যে প্রশ্নটা ছিল এটা কি ছিল? রশ্মি চিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি বিশ্লেষণ করো। তা আমরা কিন্তু অন্য একটা চিত্র দেখছিলাম, বাট এইটার কেমন হয় যদি আমরা ফোকাসের আর আলোক কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু নিই, তখন কি একই চিত্র আসবে? না, একটু ভিন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেমন হবে? এক একবার এক এক রকম হবে, তাহলে মনে রাখবো কিভাবে? খুবই সিম্পল। আমি তোমাকে একটু যে থিওরিটা বুঝাইলাম যে যদি প্রধান অক্ষের সমান্তরাল রেখাটা নিই সেটা যাবে ফোকাস দিয়ে, আবার যদি ফোকাস দিয়ে রেখাটা নিই তবে সেটা যাবে প্রধান অক্ষ বরাবর। ওকে, বলবো। ওকে, দেখো যদি এরকম হয় যে লক্ষ্যবস্তুটা এই জায়গায় আছে, অর্থাৎ ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝ বরাবর আছে, তো এখন চিত্রটা কেমন হবে? এইটাকে শুধু মাথায় রাখো। আমরা আগে যেটা দেখাইলাম ওই একটা চিত্র, আর এখন যেটা দেখাবো এই চিত্রটা ভালোভাবে মনে রাখবা, তাহলে তুমি মোটামুটি সবগুলো করতে পারবা। দেখো শুরুতে এটা প্রধান অক্ষ, দর্পণটা, পি বিন্দু দিলাম মেরু, এটা অবশ্যই হচ্ছে ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র বা সি বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ। ওকে, ফলো করো। লক্ষ্যবস্তুটা কোথায় দেওয়া আছে? লক্ষ্যবস্তু এ বিটাকে দেওয়া আছে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। সো ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। এখন এই যে আমি যে নিলাম এটা কি আমার ইচ্ছা মতো নিলাম? না, এটা আমি আমার ইচ্ছা মতো নেই নাই। এখানে অবশ্যই তোমাকে মান দিবে। ধরো এই জায়গা থেকে এই জায়গায় দেওয়া আছে তোমার 6 সেমি, এই জায়গায় তাহলে কত হয়? এটা যদি হয় 6, টোটালটা কত হয়? টোটালটা হচ্ছে 12 সেমি। লক্ষ্যবস্তু তোমাকে ধরো বললো সাপোজ ধরো 10 সেমি, কত বলছে? 10। অটোমেটিক্যালি এটা এই জায়গাতে পড়ে। এটা যদি 6 সেমি হয়, টোটালটা যদি 8 সেমি হয়, সরি 12 সেমি হয়, তাহলে বলছে ধরো আমাকে লক্ষ্যবস্তু 10 সেমি, তাহলে 10 কোথায় পড়তেছে? সম্পূর্ণটা 12, এই জায়গাটা 6, তাহলে 10 কোথায় হবে? তুমি স্কেল নাও না, স্কেল নাও, বসাও 0 এখানে, মাপো, মাপলে দেখবে অটোমেটিক্যালি এই ফোকাস আর আলোচনার মাঝে এসে পড়বে। তোমার হিসাব করার কোনো প্রয়োজন নাই। নরমালি তুমি জাস্ট স্কেলকে ইউজ করো, কত সেমি লিখছে তুমি জাস্ট ওইভাবে তুমি জাস্ট আঁকা স্টার্ট করে দাও, দেখবো হচ্ছে। ওকে, ডান। তাহলে দেখো, তাহলে লক্ষ্যবস্তু কোথায় নিলাম আমি? লক্ষ্যবস্তু আমি নিলাম ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। তাহলে এখন কেমন হবে? সো ওই যে যেগুলো আমরা শিখলাম, আগেরটাতে শিখলাম সেম টু সেম আগেরটার মতোই হবে। হ্যাঁ, একটু শুধুমাত্র দ্বিতীয় রশ্মিটা চেঞ্জ হবে। আর এইটাকে তুমি শুধু মনে রাখবা। ওকে, দেখো প্রথমে এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরাল একটা রেখা টান দিবা। দিলাম। আমরা কি বলছি? রুলটা কি? প্রধান অক্ষের সমান্তরাল রেখা টানলেই এটা অটোমেটিক্যালি ফোকাস দেয়া আসবে। ইটস ফিক্সড, নো চান্স টু মিস্টেক। এটা বলার কোনো সুযোগ নাই, ভুল করা যাবেই না। কি করবা তুমি? প্রধান অক্ষের সমান্তরাল রেখা টান দিলা, এটা কোথায় আসবে? মানে এই আপতিত রশ্মিটা এখন প্রতিফলিত হবে ফোকাস দিয়ে। দ্বিতীয়বার এখন তুমি কি করবা? এবারে ফোকাস দিয়ে কিনে নিবা, ফোকাস দিয়ে নিবা। তো ফোকাস দিয়ে নিলে কোথায় যায় পড়ে? এখন আমি আঁকতেছি, ধরো আমারটা বাইরে যে পড়তেছে, ধরো আমারটা ভিতরে পড়তেছে, এটা ইম্পর্টেন্ট ম্যাটার না। ইম্পর্টেন্ট ম্যাটারটা কি? তুমি যখন স্কেল কম্পাস নিয়ে আঁকবা, যখন তুমি আঁকবা অটোমেটিক তোমার লক্ষ্যবস্তু তুমি 10 সেমি দূরত্বে নিছো, তোমার প্রথম টার্গেট প্রধান অক্ষের সমান্তরাল রেখা টান দিছো, ঠিক আছে, ফোকাস দিয়ে আসছে আসছে। এবার দ্বিতীয়বার তুমি যেটা করতেছো, এই যে রেখাটা টানলা, এটা তুমি কি দিয়ে টানবা? এটা তুমি ফোকাস দিয়ে টানবা। ফোকাস দিয়ে টানলে এই বরাবর আসবে, তাই না? এই বরাবর আইসা যেখানে যা মিলিত হয়, সাপোজ ধরো এখানে মিলিত হয়েছে, সাপোজ ধরো আমরা এই জায়গায় মিলিত হইলো, বা ধরো এই যে বাইরে আসছে, ধরো বাইরে আসছে, বাইরে আসলে আমরা কি বলবো? যদিও এটার জন্য যে চিত্র এটাই, আমি কিন্তু এটাই বলতেছি, আমি বলতেছি যে আমার কথাটা তুমি বুঝো। এই টাইপটা দিয়ে বাকি সবগুলো তুমি কমপ্লিট করবা, এটার বাদ দিয়ে। মানে এই যে আমরা একটু আগে দেখাইলাম মেরু আর ফোকাসের মাঝে, মনে রাখবা এইটা মেরু, এইটা ফোকাস, এইটা আলোক কেন্দ্র। যদি এটা মেরু, এটা ফোকাস এই জায়গায় নেই, তাইলে একটু আগে যেটা দেখাইলাম ওই আলোকে করবা। আর এইটা বাদ দিয়া যদি ধরো এখানে ফোকাসের আর আলোক কেন্দ্রের মাঝে নেই, তাহলে এই একই চিত্র হবে, মানে একই স্টাইলের চিত্র হবে। প্রতিবিম্ব কোথায় হবে? ধরো এটা এখানে এসে মিলিত হইলো, তার মানে কি যেখানে এসে ওখানে তুমি বলবা, বা ধরো তোমার ফোকাসের এখানে এটার ভিতরে এসে হয়েছে, হোক যেখানে হওয়া হোক, তুমি শুধু আঁকবা। ওকে, তাহলে এটাকে আমরা একটু ক্লিয়ার করে বোঝাই। ধরো এটা ছিল কি? আলোক কেন্দ্র। লক্ষ্যবস্তুকে যখন আমি, এটা তোমার ফোকাস, আমরা
এই যে আমার লক্ষ্যবস্তু, ধরো এই হইলো প্রধান অক্ষের সমান্তরাল টানলাম, এটা ফোকাস দিয়ে আসলো। দ্বিতীয়টা ধরো আমি আনলাম হচ্ছে যে ফোকাস দিয়ে যখন টানি, ধরো এটা আমার বাইরে এসে মিলিত হইলো, ধরো এই জায়গায় এসে মিলিত হয়েছে, এই জায়গায় এসে হইলো, তাহলে কোথায় হলো, এখানে এটা টান দিবা, এই যে এখানে মিলিত হয়েছে। তাহলে এখন এটা কার, এই রশ্মি দেখো এটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে এটা হচ্ছে এই বিন্দুর, তাহলে এটা এ ডট। আর এখানে যে বি বিন্দু, বি বিন্দু থেকে একটা আলোক রশ্মি যখন তুমি নেবা, এই যে বি বিন্দু থেকে আলোক রশ্মি নেওয়ার পর এটা প্রধান অক্ষের সমান্তরাল যখন তুমি রেখা টান দিলে বা আলোক রশ্মি যখন টানলা, এইটা যেই বরাবর গেছে মানে যেই পথে গেছে আবার ওই একই পথে ফিরে আসে, ওই একই পথে ফিরে আসে। পয়েন্ট বোঝো? তার মানে কি বি বিন্দুটার অবাস্তব বিন্দুটা এই বরাবরই হবে বা প্রধান অক্ষের উপরই হবে। তাহলে এটা আঁকলাম, তো কি দাঁড়াইলো, যে লক্ষ্যবস্তুর অবস্থান আকৃতি প্রকৃতি কোথায় হইলো। পয়েন্ট বোঝো, আমরা কিন্তু একটাই বুঝবো, আমি বারবার বলতেছি, আমি বারবার অনেকগুলো চিত্র আমি আঁকবো না, একটা চিত্রকে ভালোভাবে বোঝো কোথায় আসা হয়েছে। আমরা শুধু বলবো, ধরো আমি কি বলবো, প্রতিবিম্বের বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি। প্রশ্ন, অবস্থান কোথায় আছে, আমরা ফলো করি, এটা কোথায় আছে বর্তমানে, এটা আছে আলোক কেন্দ্রের বাইরে, আলোক কেন্দ্র আর এদিকে কিন্তু অসীম আছে, এদিকে হচ্ছে অসীম, আলোক কেন্দ্র আর অসীমের মাঝে। তাহলে বলবো আলোক কেন্দ্র ও অসীমের মাঝে। ধরি চিত্রটা আমার এরকম হয় নাই, চিত্রটা আমার এরকম হইলো, সাপোজ এটা আমার হচ্ছে যে এখানে এসে মিলিত হয়ে গেছে, এখানে এখানে মিলিত হয়ে গেল, তখন আমি কি বলবো, যে ফোকাস ও মেরুর মাঝে। তখন আমি বলবো ফোকাস ও মেরুর মাঝে। আমার কথা হচ্ছে যে কি, আমি জাস্ট এই নিয়ম অনুযায়ী আঁকবো, এখানে এই নিয়ম মানে কি, একটাই ফর্ম থাকবে, এইভাবে নাও, ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে নাও, এই সমান্তরাল, এটা সমান্তরাল হয়ে আসবে। তাহলে যেখানে জায়গা পড়ে কাহিনী শেষ, যে এখানে জায়গা পড়ে ওই বরাবর দাগ দিবা, লম্ব আঁকবা, ধরো এখানে পড়ছে তো এখানে, এখানে পড়ছে তো এখানে, তাহলে কোথায়, এখানে যদি হয় তাহলে কোথায় হলো, ফোকাস আলোক কেন্দ্রের মাঝে। যদি এখানে এসে হয়, বাইরে এসে হয়, তাহলে আলোক কেন্দ্র রশ্মির মাঝে। জাস্ট এইটা বলো তুমি শুধু, আর কিছু না। কথা বোঝো নাকি বোঝো না? তাইলে এবার যদি বলো যে তাইলে এই আলোক লক্ষ্যবস্তু কি, এই লক্ষ্যবস্তুটাকে ফোকাসের আলোক কেন্দ্রের মাঝে নিলে কেমন হয়, তাহলে তুমি জাস্ট এই নিয়ম ফলো করবা, ফোকাস দিয়ে টান দিবা, যেখানে এসে মিলিত হয়, এখানে আসলে এখানে এদিকে দিবা, এদিকে জাস্ট এটা। এখন পয়েন্ট হচ্ছে যে বাকিগুলো সকলে এভাবে করবা। আর একটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর যদি নেও তুমি লক্ষ্যবস্তু, যদি আলোক কেন্দ্র বরাবর নাও তাহলে একটু প্রবলেম হতে পারে যখন চিত্রগুলো আঁকবা। এটা একটু দেখাই, ধরো মেরু আছে, ফোকাস আছে, আলোক কেন্দ্র আছে। আমি এই আলোক কেন্দ্র বরাবর যদি একটা লক্ষ্যবস্তু নেই, তবে এইটার প্রতিবিম্ব যখন তুমি আঁকবা অবশ্যই ফ্রন্ট কিন্তু একটা, আমি কিন্তু এখানে বারবার দেখাই নাই এই একই কারণে, কারণ আমরা আঁকবো কিভাবে বলে দিই, এইভাবে সমান্তরাল, এটা যাবে ফোকাস দিয়ে, আরেকটা আসবে ফোকাস দিয়ে, এটা হবে সমান্তরাল। ফলো করো বিষয়টা কি হয়ে গেল, বিষয়টা কিন্তু এখানে এই বরাবর হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকমটা না, মাথায় রাখতে হবে। আলোক কেন্দ্র বরাবর যখন লক্ষ্যবস্তু নিব অবশ্যই প্রতিবিম্বটা আলোক কেন্দ্র বরাবরই হবে। তার মানে কি, চিত্রটা যখন আমরা এইভাবে আঁকবো খাতার মধ্যে, তোমাকে এই প্রবলেমটার মুখোমুখি হবে। আমি বারবার বলি, এই প্রবলেমটার মুখোমুখি অনেকেই হবা, বাই চান্স ধরো এটাই আসছে, তখন কি করবা তুমি, তুমি যখন চিত্র আঁকবা আলোক কেন্দ্র বরাবর লক্ষ্যবস্তু রাখা হয়েছে, তুমি যখন চিত্র আঁকবা দেখবে অটোমেটিক্যালি তোমার চিত্র হয় ছোট হচ্ছে, মানে এখানে লম্ব মিলে যাচ্ছে, অথবা কি বড় হয়ে আইসা বাইরে মিলিত হচ্ছে, তোমার এখানে আলোক কেন্দ্র বরাবরই হচ্ছে না। মাথায় রাখতে হবে, আলোক কেন্দ্র বরাবর বা বক্রতার কেন্দ্র বরাবর যদি লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা হবে এই লক্ষ্যবস্তুর সমান এবং এই আলোক কেন্দ্র বরাবর। এবং আরেকটা পয়েন্ট, এই ক্ষেত্রে রৈখিক বিবর্তনের মান হচ্ছে 1, রৈখিক বিবর্তনের মান হবে 1। সো এই চিত্রটাকে আমরা কোন এতে আঁকতে পারি যাতে নির্ভুল হয়, এটার জন্য আমরা একটা সিস্টেমে যাব, তাই কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওকে, এটা হচ্ছে প্রিমেরো, ফোকাস, আলোক কেন্দ্র। সো লক্ষ্যবস্তু হচ্ছে এই আলোক কেন্দ্র বরাবর, ধরে নিলাম লক্ষ্যবস্তুটা 3 সেমি আছে প্রশ্নে। ওকে ডান, এটা ধরো তোমার 3 সেমি আছে, তুমি কি করবা, তুমি এখানে সেম টু সেম এই বরাবর আগে স্কেলটা বসাইয়া আরেকটা 3 সেন্টিমিটার রেখা তুমি আঁকে নাও, আঁকলা। পয়েন্ট কি, এটা দেখো আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু রেখা এইভাবে টান দিই, তাই না, দিলাম, এটাও কিন্তু ফোকাস দিয়ে যাবে, এটাও অটোমেটিকলি ফোকাস দিয়ে যাবে, মিলিত হইব, বুঝছো হিসাবটা। বা দেখো, দেখছো, এবার যে কাজটা করবো, এটা দাও, এটা দাও, দেখো এবার কিন্তু মিলছে তোমার, মানে চোখে হয়তো মনে হচ্ছে যে এই রেখাটা তো ভালোভাবে সমান্তরাল হয় নাই, একটু 19 হতে পারে, মানে এটা, বাট তুমি যে চিত্রটা আঁকছো এটা করলে একবারে পারফেক্টলি
তোমার এই লক্ষ্যবস্তুটা যতটুকু দূরে আছে, আই মিন আলোক কেন্দ্র বরাবর আছে লক্ষ্যবস্তু, তবে এই সিস্টেমে করলেই মানে একদম কোনো চান্স নাই ভুল হওয়ার। অবশ্যই এইসা লক্ষ্যবস্তুটা যেই বরাবর আছে এই বরাবরই প্রতিবিম্ব হবে। এটা ধরো এ বি ছিল, তাহলে এটা দাঁড়াইলো হচ্ছে এ ডট বি ডট। বুঝছো নাকি বোঝা? তাহলে সিস্টেম কি দাঁড়ালো? সিস্টেম ওই আগের মতোই, প্রথমে একটা আলোক রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে নিলাম, সেটা ফোকাস দিয়ে গেল, এবং একটি ফোকাস দিয়ে টানলাম, সেটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল। ওকে, ওই যে একটু আগে বুঝাইলাম, এজন্য বলবো বারবার দেখাবো যে এখানে নিলে কেমন হবে স্যার, এখানে পি ফোকাস আলোক কেন্দ্র, তাহলে আলোচনা বাইরে নিলে কেমন হবে? যেমন লক্ষ্যবস্তুটাকে এখানে নেই, আলোক কেন্দ্র আর রশ্মির মাঝে নেই, তাহলে কেমন হবে? ওই একই ফ্রন্ট থাকবে আমাদের। কেমন থাকবে? এই লক্ষ্যবস্তু আছে এডি, টান দাও সমান্তরাল করে, আর কি দিয়ে আসবে আমরা জানি, সমান্তরাল রেখা টানা মানে আসবে ফোকাস দিয়ে, আনো ফোকাস দিয়ে, আনলাম ফোকাস দিয়ে। ওকে ডান। একটা আনতো তুমি, এবার ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে আসছে, কোথায় মিলিত হচ্ছে? এইবার মিলিত হচ্ছে, এখান থেকে লম্ব হয়ে যাবে। সো হয়ে গেল। কোথায় হয়েছে? তাহলে প্রতিবিম্ব কোথায় হয়েছে? তাহলে কি লিখবো আমরা? প্রতিবিম্বটার অবস্থান, প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি। তো দেখো প্রতিবিম্বটা কোথায় হয়েছে, অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে এই যে এখানে আছে আমার আলোক কেন্দ্র, এখানে ছিল আমার ফোকাস, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে, এটা লিখে দাও, আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে। তারপর বলছে আকৃতি কি? দেখো আকৃতি মানে লক্ষ্যবস্তু হচ্ছে বড় হয়েছে নাকি ছোট হয়েছে। বারবার বলছি লক্ষ্যবস্তু থেকে বড় হলে বিবর্ধিত, আর যদি ছোট হয় তখন একবার করবিত। তুমি চাইলে এটাও লিখতে পারো না বুঝলে, যে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, লক্ষ্যবস্তুর চেয়ে ছোট। ওকে ডান। এবার আসে প্রকৃতিতে। প্রকৃতি কি, বাস্তব নাকি অবাস্তব? আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি, ওই যে যখন প্রথমটা বুঝাইছিলাম তখন বলছিলাম যে যদি প্রতিবিম্বটা এই প্রধান অক্ষের উপরে হয় তাহলে হবে অবাস্তব, যদি নিচের দিকে হয় তাহলে বলবো বাস্তব। সো এটা হচ্ছে প্রকৃতি বাস্তব, কারণ নিচে হয়েছে, এই যে বাস্তব, এটাও নিচে হয়েছে, এটা বাস্তব। বাস্তব ও সোজা নাকি উল্টা? আমরা জানি বাস্তবের সাথে ফিক্সড, বাস্তব মানেই উল্টো, বাস্তব মানেই উল্টো, আর কিছু বোঝার দরকার নাই। সো এই পর্যন্ত হচ্ছে আমরা এইগুলো, বাট এগুলো নিয়ে প্রশ্নগুলো আর একটু ঘুরে পেঁচে থাকতে পারে। যেমন এভাবে একটা চিত্র দিয়ে দিল, দেওয়ার পরে বলবে যে লক্ষ্যবস্তুকে দর্পণের দিকে 4 সেন্টিমিটার সামনে রাখলে বা দর্পণের দিকে 4 সেন্টিমিটার আগালে, হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের অবস্থান আকৃতি ও প্রকৃতি। একেবারেই সিম্পল, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে যে বর্তমানে লক্ষ্যবস্তুটা আছে কতটুকু দূরে আছে। তো আমরা একটু বুঝি, এখানে ফোকাসটা আছে কত দূরে? ফোকাস আছে 6 সেন্টিমিটার দূরে। সম্পূর্ণ দূরত্ব কত আলোক কেন্দ্র পর্যন্ত? তাহলে এখানে ফোকাস যদি হয় 8, তাহলে সম্পূর্ণ আলোক কেন্দ্র মান হচ্ছে, সরি, ফোকাস যদি হয় 6, সম্পূর্ণ আলোক কেন্দ্র মান হচ্ছে 12 সেমি, 12 সেমি। ওকে, লক্ষ্যবস্তুটা কত দূরে আছে একটু ফলো করি। লক্ষ্যবস্তু আছে 8 সেমি দূরে, এই তো। এখন আমাদের এই লক্ষ্যবস্তুটাকে আমরা দর্পণের দিকে আগাবো ধরো 4 সেন্টিমিটার। তাহলে এই জায়গায় একটু বোঝার চেষ্টা করি আমরা যে দর্পণটার এখানে বর্তমানে সে আসলে দূরে আছে কত? 8। যদি 4 সেন্টিমিটার আগায় তাহলে সে কত সেমিতে পড়ে? বর্তমানে 8 সেমিতে আছে, যদি 4 সেন্টিমিটার আগায় দিই তার মানে সে এই জায়গা চলে আসবে, মানে 8 বিয়োগ 4, তাহলে হইলো কত? 4 সেমি। তাহলে 4 সেমিতে হইলো মানে দাঁড়াইলো এরকম যে আমার এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তো সে আগে ছিল এই জায়গায়, মানে 8 সেমি দূরে সে ছিল, এখন 4 সেন্টিমিটার সামনে আগাবে, মানে 4 সেন্টিমিটার কমে যাবে। তাহলে কমলে কোথায় এসে পড়ে? 8 বিয়োগ 4 কত আসে? 4 সেমিতে। তাহলে স্কেল বসে তুমি 4 সেমি দূরে আঁকে দাও, এই জায়গায় আসছে। তো এখানে আঁকো, তাহলে এখানে আঁকলে কোথায় হলো? ওই যে মেরু আর ফোকাসের মাঝে হয়ে গেল। কোথায় হইলো? মেরু আর ফোকাসের মাঝে হইলো। তাহলে তুমি মেরু আর ফোকাসের মাঝে লক্ষ্যবস্তুকে নিবা, নিলে দেখো চিত্র আঁকো। এই যে প্রথম চিত্র রাখলাম আমরা, লক্ষ্যবস্তু মেরু ফোকাসের মাঝে নিলে প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি কেমন হবে? দ্যাটস ইট। এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নকে মানে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আজকে আমরা এই পর্যন্তই, আর বেশি আলোচনা করব না, কারণ এমনিতে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেছে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে, তোমাদের পরীক্ষা ভালো হোক এই দোয়া ও আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে সমাপ্ত করলাম।